বগুড়া ২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল। হলফনামায় নানা অসঙ্গতি, বলছেন রিটার্নিং কর্মকর্তা। খালেদা জিয়ার আত্মার মাগফিরাতে মিলাদ মাহফিল। গুলশানের আজাদ মসজিদে তারেক রহমানের দোয়া। করাচিতে সরাসরি ফ্লাইটের অনুমতি পেল বিমান। ৩০ মার্চ পর্যন্ত অনুমোদন কার্যকর। বেসরকারি কন্টেইনার ডিপো মাশুল নিয়ে জটিলতার অবসান। ২০% বৃদ্ধিতে সমঝোতা। ইরানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ, অন্তত ৭ জনের প্রাণহানি। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। বগুড়া ২ শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ২ জানুয়ারি শুক্রবার বিকালে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এই ঘোষণা দেন। মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে ৩টি বিষয়ের কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা। তৌফিকুর বলেন, হলফনামার এফিডেভিটে একই দিনে আইনজীবী ও প্রার্থীর সই থাকতে হয়, কিন্তু মান্না যেদিন সই করেছেন আইনজীবী তার একদিন আগেই সই করেছেন। মান্না যেসব মামলায় খালাস পাওয়ার কথা লিখেছেন সেগুলোর কাগজপত্র দেননি, আর সম্পদের যে বিবরণী দিয়েছেন তাতে ত্রুটি আছে। এর আগে মান্নার নাম ঋণ খেলাপির তালিকায় থাকায় তার ভোটের পথ আটকে ছিল। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি ঋণ খেলাপির তালিকা থেকে নাম কাটানোর জন্য তিনি হাইকোর্টে আবেদন করলে তা খারিজ হয়ে যায়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি বাদ জুমা মসজিদে মসজিদে এই অনুষ্ঠানে অংশ নেন দলের নেতাকর্মীরা। এদিন রাজধানীর গুলশান আজাদ মসজিদে মিলাদ ও দোয়া করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দোয়া মাহফিলে অংশ নিতে বিকেলে মসজিদে পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে মসজিদের ২য় তলায় মোনাজাতে অংশ নেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকর সহধর্মিণী শর্মিলা রহমান এবং তাদের সন্তানরা। দোয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান সহ দলের জ্যেষ্ঠ নেতারা। দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই মিলাদে শরিক হন। দীর্ঘদিন ধরে আলোচনার পর অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের আকাশ সীমার অনুমোদিত রুট ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে বিমান বাংলাদেশকে, প্রাথমিকভাবে যা আগামী ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। সব ঠিক থাকলে চলতি মাসেই ঢাকা থেকে সরাসরি করাচি পৌঁছাবে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট, যার ফলে মধ্যপ্রাচ্যের ট্রানজিট নিয়ে দীর্ঘ যাত্রা করতে হবে না এ পথের যাত্রীদের। কমে আসবে দূরত্ব, বাঁচবে সময় ও অর্থ। পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেইন খান জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে ৩টি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। এর আগে ২০২৪ সালের ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দু দেশের সম্পর্কে নতুন হাওয়া লাগে, গতি পায় সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়টি, যা এখন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার অপেক্ষায়। বেসরকারি কন্টেইনার ডিপো বা অফ ডকের মাশুল সর্বোচ্চ ২০% বৃদ্ধিতে একমত হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ। এর ফলে ডিপো মাশুল নিয়ে গত কয়েক সপ্তাহের অনিশ্চয়তা এবং কন্টেইনার ব্যবস্থাপনায় ব্যাঘাত ঘটার যে শঙ্কা তৈরি হয়েছিল তার অবসান ঘটল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডিপো মালিক ও প্রধান ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২-১ দিনের মধ্যে সভার কার্যবিবরণী চূড়ান্ত করা হবে। তিনি বলেন, কার্যবিবরণী তৈরি এবং সব পক্ষের স্বাক্ষরের পর ২০% মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাবে। পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণ ঠাসা হয়ে থাকা ইরানে চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে।
গত ৩ বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো এই তথ্য নিশ্চিত করেছে। এপির খবরে নিহতদের সংখ্যা অন্তত ৭ জন উল্লেখ করা হয়েছে। আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় লোরেস্তান প্রদেশের একটি পুলিশ সদর দপ্তরে হামলার সময় অন্তত ৩ বিক্ষোভকারী নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সেখানে কয়েকটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেন। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।